This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা নিন্দা করার কোনো ভাষা নেই, এবং আপনারা প্রত্যেকেই নিন্দা করছেন। বিভিন্ন টিভি মিডিয়া থেকে শুরু করে যারা গদি মিডিয়াও বটে আপনাদের ভাষায়, এবং সকালের খবরের কাগজ সবই কিন্তু নিন্দায় মুখরিত হচ্ছে হবে। কি এমন ঘটনা ঘটল বুধবার মহরমের দিন, যার জন্য এই অনুষ্ঠান তড়িঘড়ি নামাতে হচ্ছে? প্রথমে জানিয়ে রাখি, সোমবার দিন এমন একটি পূর্বাভাস বা যাকে বলে রাজনৈতিক বিশ্লেষকের আগাম বার্তা প্রবীর বিশ্বাস এনকে ডিজিটালে যে অনুষ্ঠান করেছিলেন, যে শুভেন্দুর ভবিষ্যৎ এবং সেটা যে অন্ধকারময়, তিনি তৃণমূলে ফিরবেন নাকি তিনি কংগ্রেসে যাবেন ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন তুলেছিলেন, এবং ভেরি ইন্টারেস্টিং প্রোগ্রাম। পারলে দেখুন। ধরে নিন যে তারপরেই কি ঘটনাটা ঘটল সন্দেহ হচ্ছে, কারণ এমনভাবে প্রবীরদা সেই প্রোগ্রামটি প্লেস করেছিলেন যেটা প্রায় খুঁচিয়ে দিয়েছিলেন শুভেন্দুকে। কারণ এখন এই মুহূর্তে ইউটিউবাররা এমনভাবে প্রোগ্রাম করছেন যেগুলো কিন্তু মানুষ দেখতে বাধ্য এবং দেখছেনও বটে। কাজেই সাংবাদিক হিসাবে আমার কিন্তু এই প্রতিবাদটা শুভেন্দু অধিকারীর বাল্যখিল্য কথা অথবা ইচ্ছাকৃত কথা, যা একেবারেই সাম্প্রদায়িক, উস্কানিমূলক, নিন্দনীয়, সেটাকে তুলে ধরতেই হবে। আসসালামু আলাইকুম, নমস্কার। অনেকেই বলেছেন যে আপনি আজকাল আসসালামু আলাইকুমটা বলেন না কেন? না, এটা যেখানে যে আর রীতি সেখানে আদাব বলা হয়। যাই হোক, আসসালামু আলাইকুম জানালাম। মহরমের দিন শুভেচ্ছা বার্তার একটা জায়গা থাকে, কারণ মহরমের রেশ তো কয়েকদিন ধরে চলে, সেটাও দিলাম। দেখুন, বুধবার প্রদেশ ভারতীয় জনতা পার্টির একটি মিটিং ছিল। বলা যেতে পারে যে বাৎসরিক মিটিংয়ের মতনই কিন্তু মিটিংটা, যেটা সায়েন্স সিটিতে হয়েছে অনুষ্ঠিত। সেখানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী যেমন ছিলেন, যেমন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন, যেমন বিজেপির তাবড় তাবড় নেতারা ছিলেন, তেমন রাজ্য বিজেপির একেবারে ফ্রন্টলাইনাররা প্রত্যেকেই ছিলেন। যেমন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন বিরোধী নেতা, দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে আরও সাংসদ প্রত্যেকেই মঞ্চে উপস্থিত ছিলেন। অ্যানাউন্সার ছিলেন অগ্নিমিত্রা পাল। এবার শুভেন্দু কি বলেছে সেটা ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জানা হয়ে গেছে, যে তিনি ছোট মুখে বড় বড় কথা বলে ফেলেছেন, এবং যেটা নিন্দনীয় তো বটেই। কোনো সুসভ্য মানুষ যিনি বিরোধী নেতা বা বিরোধী পদে রয়েছেন, তার কাছে এই বার্তাটি তার পার্টি অ্যাপ্রুভ কতটা করবে সে নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। তিনি কি বলেছেন, এবং আপনারা এই নিয়ে অনেকেই ইতিমধ্যে প্রতিবাদ করেছেন বা বিভিন্ন ইউটিউবে এগুলো বেরিয়েছে বা মিডিয়াও সেগুলো দেখিয়েছে। তবু আমি একটুখানি বলে দিই যে একদম শুরুতে আজকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব ছিল অগ্নিমিত্রা পাল। তিনি কি বড় দায়িত্বে যাচ্ছেন প্রশ্ন থাকতে পারে। যাই হোক, তিনি একে একে মঞ্চে উপবিষ্ট প্রত্যেককে ওই আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনার ব্যবস্থা করলেন, ফুল এবং উত্তরীয় ইত্যাদি পড়ানো হলো। প্রথম বক্তা হিসাবে অগ্নিমিত্রা ডেকে নিলেন সুকান্ত মজুমদারকে। আপনারা জানেন যে দিন কতক আগে সুকান্ত মজুমদার যেটা বলেছিলেন যে শুধু সিবিআই আর ইডি এই চমকা ধমকা দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কাছ থেকে ভোট পাওয়া যাবে না, তাতে হিতে বিপরীত হচ্ছে। ঠিকই বলেছেন। আমার সুকান্ত বাবুর ভাষণ আজকে ভালো লেগেছে। তিনি এমন কোনো অগণতান্ত্রিক বা আনপার্লামেন্টারিয়ান এমন কোনো কথা বলেননি, কারণ তিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীও বটে।
হ্যাঁ, সমালোচনা বিস্তর করেছেন, যা কাণ্ড কারখানা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তার দিক থেকে তিনি বলেছেন, বিরোধিতা করেছেন, কিন্তু এমন কোনো বাক্য তিনি উচ্চারণ করেননি যেটাতে করে একটা ভয়ঙ্কর রকম বিরোধিতা হতে পারে। আপনাদের মনে রাখতে হবে যে এটা ভোটের মঞ্চ নয়, এটা পার্টির ইন্টারনাল প্রোগ্রাম, এবং মিডিয়া হাউসকে 3টে ভাষণের জায়গায় অ্যালাউ করা হয়েছে ভেতরে। সেটা হচ্ছে স্টার্টিং থেকে কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন এবং তার ভাষণ অবধি বিষয়টি ছিল, এবং তারপরেই কিন্তু ক্যামেরা বন্ধ করে তাদেরকে বলেছে যে আর তোমরা তুলতে পারবে। তারপর ইন্টারনালি কি আলোচনা হয়েছে আমি কিন্তু গোড়া থেকে অনুষ্ঠানটা দেখেছি। এবং দ্বিতীয় বক্তা হিসেবে উঠে আসলেন শুভেন্দু অধিকারী। তিনি প্রথম থেকেই কীরকম যেন একটা খেপচুই আসছিলেন। হতে 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 শেষ দিকে গিয়ে তিনি যেটা বললেন, তিনি সরাসরি বললেন যে সবকা সাথ সবকা বিকাশ আর চলবে না, এবং তিনি বারবার করে জয় শ্রীরাম ধ্বনি তুলেছেন। অর্থাৎ ভয়ঙ্কর রকম তিনি যে বিজেপি সেটাকে একটা প্রমাণ করবার চেষ্টা করেছেন, বা ওই হিন্দুত্ববাদীর মুখ এটা প্রমাণ করার চেষ্টা করেছেন। হঠাৎ তিনি বললেন সবকা সাথ সবকা বিকাশ চলবে না, কোট আনকোট তিনি বলেছেন। এবং তার সঙ্গে তিনি বলেছেন যে সংখ্যালঘুদের যে কমিটি রয়েছে, দেখুন বিজেপির মধ্যে সংখ্যালঘু একটা কমিটি রয়েছে, একটা ইউনিট রয়েছে, এবং আরএসএসে তো রয়েছে, একদম গোড়ার দিন থেকে রয়েছে। আরএসএস এর মধ্যেও কিন্তু একটা সংখ্যালঘু সেল রয়েছে। তিনি বলেছেন এটাকে তুলে দিতে হবে, এটা রাখা চলবে না। মারাত্মক কথা। সংখ্যালঘু বলতে কি বোঝাচ্ছেন? সংখ্যালঘু বলতে মুসলিমদের বোঝাচ্ছেন, নাকি খ্রিস্টানদের বোঝাচ্ছেন, নাকি বুদ্ধিস্টদের বোঝাচ্ছেন, জৈনদের বোঝাচ্ছেন, না কাকে বোঝাচ্ছেন, না সর্দারজিদের বোঝাচ্ছেন? আমি জানি না। তবে তার বক্তব্যের ধরন যেরকম, তাতে করে তার আক্রমণের দিকটি সরাসরি একেবারেই পুরোপুরি মুসলিমদের বিরুদ্ধে, তা বলাই বাহুল্য। কারণ সম্প্রতি যে 4টি নির্বাচন উপনির্বাচন হয়ে গেল, তিনি তার মনের মণিকোঠায় রাখা নানান রকম আশ্চর্য প্রদীপগুলো জ্বালিয়ে জ্বালিয়ে তিনি তার সারমর্ম বোঝালেন। অর্থাৎ মনের মাধুরী মিশিয়ে তিনি কিছু কথা বললেন। যেমন তিনি বললেন যে মানিকতলায় হেরেছে, তার কারণ রাজাবাজারের লোকজন এসে সেখানে ভোট করেছে, মানে মুসলিমস। তিনি বললেন বনগাঁতে হেরেছে কারণ স্বরূপনগরের লোকেরা এসে বুথ দখল করেছে। লক্ষণীয় বিষয় যে এই বনগাঁ অঞ্চলে স্বরূপনগরটা হচ্ছে মুসলিম অধ্যুষিত জায়গা। কীরকম ইন্টারেস্টিং ভাষণের মধ্যে রয়েছে। তারপরে তিনি বললেন যে রানাঘাটের নাকি বাইরে থেকে মুসলিম কমিউনিটির লোক এসে সেখানে ভোট করিয়েছে, এবং সবশেষে বললেন রায়গঞ্জে নাকি ইটাহার থেকে ওই জায়গাটা মুসলিম অধ্যুষিত। অর্থাৎ তিনি বেশ কিছু মুসলিম লিডারদেরও নাম বললেন। তিনি প্রায় প্রকাশ্যেই বললেন যে নানান রকম মুসলমানরা এসে ভোটগুলো করিয়ে তৃণমূলকে জিতিয়েছেন। শুভেন্দুবাবুকে কয়েকটা কথা বলতে হয় যে গত লোকসভাতে সমস্ত দায়িত্ব আপনার ছিল, আপনি দিলীপ ঘোষকে সরিয়ে দিলেন মেদিনীপুর থেকে, তাই নিয়ে বিতর্ক। দিলীপ ঘোষও যথেষ্ট বিতর্কিত কথাবার্তা বলছেন। এখন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, 3 ভাগে ভাগ ছিল, আপাতত 2 ভাগ। ওইদিকে শক্তিশালী, আর এদিকে শুভেন্দু রয়েছে তার চেলাচামুন্ডা নিয়ে। এবং তার যে বক্তব্য যে এইভাবে ভোট জেতা হয়েছে, তো লোকসভার ভোটটার কথা তিনি আর টানলেন না, কারণ লোকসভা ভোটে 18 থেকে 12 হয়েছে, গ্রামের ভোট বেড়েছে, শহরে খানিকটা কমেছে, কিন্তু আসন বেড়েছে তৃণমূলের। কাজেই তিনি টোটালি ফ্লপ। যত শুনলাম যে তাকে নাকি দিল্লিতে বেশ দাওয়াই দেওয়া হয়েছে, অমিত শাহর সঙ্গে তিনি 45 মিনিট মিটিং করেছেন, তিনি সেটা আবার স্বীকার করলেন, আরও কার কার সঙ্গে করেছেন পড়েছেন। সেখানে যে খুব সুখকর হয়নি, তিনি তার দাবি দাবা নিয়ে যে সমস্ত ধান্দাবাজির কথা বলতে গিয়েছিলেন সেগুলো একটাও অ্যাকসেপ্টেড হয়নি। তিনি খুব বিষণ্ণ মোড়েই ফিরে এসছেন। তারপরে এই 4টে বিধানসভা তো গেলই। কাজেই তার আসনটি বাঁচাতে হবে। এর মধ্যে এই বক্তব্যগুলো বলাতে একটা সাংঘাতিক ব্যাপার দাঁড়িয়েছে। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কিছুদিন আগে ববি হাকিম একেবারে মুসলিম কমিউনিটির মধ্যে একটি অনুষ্ঠানে, যেখানে মিডিয়াকে মোটেই নিমন্ত্রণ করা হয়নি, তারা তাদের মতন গিয়েছিলেন, বা কেউ হয়তো ভিডিও করেছিল, সেখানে তিনি ববি হাকিম বলেছিলেন যে যারা আল্লাহকে বা মুসলমান ধর্মকে প্রপারলি না মানেন বা এই ধর্মের মধ্যে না আসেন, তাদের ভালো হবে না, গোছের একটি কথা। এবার কথা হলো যে সেটা ভাইরাল হয়ে গিয়ে এমন অবস্থা দাঁড়ালো যে
প্রায় প্রত্যেকেই কেন বললো মুসলিম হতে হবে নাকি হ্যানা ত্যানা ইত্যাদি কথা। কিন্তু আমি একবারে অন্দরের কথা বলছি, সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই মুসলমান ছিলেন। এবং দেখুন, আমি ধরুন একটা মন্দিরে গেছি, মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে বলছি আমি ঠাকুর দেবতা মানি না। তখন ঠাকুরমশাই বলবেন যে কেন মানেন না, ঠাকুর মানতে হবে ইত্যাদি ইত্যাদি। ঠাকুর ঘরে এসে ওই গোত্রীয় একটা ব্যাপার। যাই হোক, যদি ভুল হয়ে থাকে ববি ভুল করেছে, প্রথমে বলে রাখি। কিন্তু দেখুন কীরকম চালাকি এবং কনস্পিরেসি। একটি টিভি চ্যানেল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুম্বাইতে গেলেন এই গত শনিবার রোববার, একটা সাংবাদিক মহলও গিয়েছিলেন, এবং সেই সাংবাদিক মহলের মধ্যে ছিলেন না এমন একটি মেয়ে কোনো একটি চ্যানেলের। তিনি হঠাৎ করে উদ্ধব ঠাকরের বাড়িতে একটি প্রেস মিট ছিল, সেখানে ধাই করে প্রশ্ন করলেন বাংলাতে, যে বিষয়টা ছিল যে এই যে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে এসেছি, আমাদের ইন্ডিয়া জোট নিয়ে আমরা আলোচনা করছি, এর উপরে প্রশ্ন রাখুন। এটা উদ্ধব ঠাকরে প্রথমেই বলে দিয়েছিলেন যে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে সেই মেয়েটি প্রশ্ন করলো যে ববি হাকিম যে কথাগুলো বলছে আপনার রিয়াকশন কি। ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট হয়েছেন, তিনি বলেছেন যে আমি জানি না, আমাকে দেখতে হবে ইত্যাদি ইত্যাদি। উদ্ধব ঠাকরে তখন থামিয়ে দিয়ে বললেন যে এই প্রশ্ন করার জায়গা এটা নয়, এখানে এই ধরনের প্রশ্ন করবেন না, কারণ এটা আমাদের একান্ত, এটা ফ্যামিলির ব্যাপার। তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কোন চ্যানেল থেকে আসছেন, তিনি বললেন রিপাবলিক আর বাংলা থেকে। শুনেছি। কেন তিনি সেই প্রশ্ন করলেন, প্রশ্ন করার জায়গা, উপযুক্ত জায়গা সেটা কিনা প্রশ্ন থাকতেই পারে। তবে ইচ্ছাকৃতভাবে সুশ্রুতিটা যে দেওয়া হয়েছে, কারণ উদ্ধব ঠাকরের বাবা বাল ঠাকরে তিনি একসময় ভয়ঙ্কর রকম কি বলে পাকিস্তান বিরোধী ছিলেন, কিন্তু তারা কিন্তু মুম্বাইয়ের মুসলিমদের বিরুদ্ধে কখনো কথা বলেননি, এটা তাদের একটা গুণ ছিল। এবং উদ্ধব ঠাকরের বর্তমান যে শিবসেনা উদ্ধবপন্থী বা এই যে মহাআঘাড়ি বিকাশ পার্টি, সেটা কিন্তু টোটালি একেবারে ডেমোক্রেটিক এবং সর্বধর্মের সমন্বয়ে তৈরি, যার জন্য মুসলিমরা ঢেলে শিবসেনা উদ্ধবকে ভোট দিয়েছেন, যার জন্য 30টা আসন হয়েছে। তাহলে এই ধরনের বিতর্কিত প্রশ্ন কেন? আমি আজকে দেখছিলাম যে সেখানে শুভেন্দুর বিষয় নিয়ে খুব একটা নাড়াচাড়া হলো না, ধরে নিতেই হবে ইচ্ছাকৃত ব্যাপার। তো এই সমস্ত ব্যাপার কাণ্ড কারখানা চলে। ফলে এরপরে যে প্রশ্নটা হচ্ছে যে 3-4টি ওই পোর্টাল আছে ইউটিউবের মতন, আমি যেরকম করছি সেরকম ধরনের, তারা একেবারে ভয়ঙ্কর রকম শুভেন্দু প্রেমিক। কী কারণ জানি না, হয়তো খুব ভালোবাসার কিছু একটা ব্যাপার আছে, যোগ বিয়োগের ব্যাপার আছে, তার মধ্যে সন্ময় খুঁড়োটা আছে। তিনি দিনের পর দিন বলছে ভাইপোকে অ্যারেস্ট করতে হবে, কী কারণ কে জানে, ওই একটা চিৎকার চেঁচামেচি। শুনেছি তার বাড়িতে উৎসব হলেই শুভেন্দুবাবুকে নেমন্তন্ন করা এবং শুভেন্দুবাবু পরমানন্দে যান, এবং তিনি সুকান্ত মজুমদারকে তুলোধনা করেছেন দুদিন আগে এবং বলেছেন যে আমি আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু কেন বললেন এই কথাগুলো আসছি। তারপরের চরিত্রটাই হচ্ছে গিয়ে আরামবাগ চিকেন, যেখানে বসে মুসলিম ছেলেটি কাজ করে। এত বড় কথাটি শুভেন্দু বলল যে মারাত্মক কথা, যে হাঁটাও মুসলিমদের, হাঁটাও, ইনডাইরেক্টলি বললেন, তাছাড়াও আমরা লড়াই করব। তার কোনো লাজ লজ্জা নেই। তিনি মুসলিম হওয়া সত্ত্বেও আজকে একটা অন্য সাবজেক্ট নিয়ে গেছেন, কিন্তু প্রতিবাদ করেননি। এত অযোগ্য। এবং তৃতীয়টি হচ্ছে গিয়ে আরেকটি পিবি নাকি একটা আছে, একটা থপথপে আলু ভাতে মার্কা লোক, সে বলছে ঠিক করেছে। এবং এরপরেও তক্ক পক্ক চক্ক মার্কা পাকা ছেলেটা কি বলে দেখতে হবে। এবং ইদানিং ভয়ঙ্কর রকম বিজেপি হও সুমন চট্টোপাধ্যায় কি বলেন সেটাকেও দেখতে হবে, কারণ তিনি তো ওই কি বলে ভুবনেশ্বরে জেল টেল ঘুরে এসে আর যাতে জেলে না যেতে হয়, ফলে দিবারাত্র মমতাকে গালিগালাজ করছেন। দেখতে হবে কি বলেন। তো এই কাণ্ড কারখানাগুলো হচ্ছে শুভেন্দুকে সেভ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে কেউ আলোচনা করছে না, যে শুভেন্দু এরকম একটি কথা বললেন কেন। অনেকগুলো কারণ হতে পারে, আই এম নট কনফিডেন্ট। আমি আমার দিক থেকে বলছি। পয়েন্ট নাম্বার 1, যে শুভেন্দু তৃণমূলের যথেষ্ট দায়িত্বপূর্ণ পদে ছিলেন এবং মুকুল বেরিয়ে যাওয়ার পর তিনি নাম্বার 2 হয়েছিলেন। অভিষেক দ্রুত উঠে আসাতে তার মাথাটা খারাপ হয়ে গেল, কারণ তার ইচ্ছে ছিল, আমি শুভেন্দুকে চিনি, 2009-এর নানান রকম কথা হয়েছে, যাই হোক সেটার প্রসঙ্গে আনছি না, যে শুভেন্দুর একটা ধারণা ছিল যে মমতা সরে গেলেই তিনি মুখ্যমন্ত্রী হবেন ভবিষ্যতে। তা তিনি যখন দেখলেন যে সেটা হলো না, তিনি মানে বিজেপিতে গেলেন। এত সোজা বোধহয় ইকুয়েশনটা না, তার সঙ্গে সংযুক্ত হয়েছে আরেকটি ব্যাপার,
এই যে ধরপাকড় চলছিল সিবিআই ইডি থেকে শুরু করে, যে কারণে ওই সময় গ্রেপ্তারির জায়গায় গিয়েছিল মদন মিত্র, মুকুল কোনো রকমের নেগোসিয়েশন করে কেটে পড়েছিল, তারপরে শুভেন্দুর নামটা ছিল, এবং শুভেন্দুকে তো টাকা নিতে দেখাই গেছে, যেটা আবার ওই মানে বেয়াক্কেলে গালাজ দেওয়া, মানে কি বলা যায়, খোড়াকি প্রাক্তন জজটি বলেছেন তিনি নাকি দেখেননি, তার ব্যাপারে পরে আসছি। তো ওই হাত থেকে বাঁচার জন্য তিনি অমিত শাহর সঙ্গে তলায় তলায় যোগাযোগ করে একেবারে বিজেপিতে গিয়ে হাজির হয়েছিলেন। এবারে এই যে তার আশাভঙ্গ হয়েছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে দুটো ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছিলেন, শুনে নিন। একটি হচ্ছে মালদা, একটি মুর্শিদাবাদ, এবং কিছুটা হচ্ছে রায়গঞ্জ, মানে ওই উত্তর দিনাজপুর। এবং এখানে সত্যি কথাই সংগঠন করার ব্যাপার, শুভেন্দু কিন্তু নিয়মিত যাতায়াত করে একটা সংগঠনের মতো তৈরি করেছিলেন, এবং কংগ্রেসের হাত থেকে বহু আসন যখন বেরিয়ে এসেছিল তার কিছুটা তো কৃতিত্ব শুভেন্দু ছিলই। এবার শুভেন্দুর ধারণা হয়েছিল যে আমি যদি দল থেকে চলে যাই, বিজেপি যাই, তাহলে আমার সঙ্গে সঙ্গে মুসলিমরাও চলে যাবে, কারণ এই তিনটে জায়গায় মুসলিম অধ্যুষিত। কার্যক্ষেত্রে দেখা গেল তিনি কিছুই হলো না, তো ফলে তিনি বেদম খেপে গেছিলেন। সে কারণে কি বললেন আজকে কথাগুলো, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সম্প্রতি আরএসএস থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ শাখার উপর যে কোনোভাবেই তৃণমূল থেকে আগত উইদিন ব্র্যাকেট বিশ্বাসঘাতকদের কোনো পদ দেওয়া যাবে না, আগামী দিনে কোনো বড় পদে তাদের পাঠানো যাবে না, এদের জন্যই দলের আজকে 12টা বাজছে। শুভেন্দু বোধহয় ঘাবড়ে গেলেন, তড়িঘড়ি তিনি দৌড়ালেন অমিত শাহর সঙ্গে দেখা করতে, কারণ একটা ব্যাপার তো বাস্তব যে বর্তমানে নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা প্রাক্তন আরএসএস হতে পারেন, তারা কবজাও করে ফেলেছিলেন কিন্তু আরএসএস এর একটা ইউনিট, যে সব আমাদের হাতে থাকবে। কিন্তু 240 আসনে মুখ থুবড়ে পড়ার পরে এবং সম্প্রতি নির্বাচনে 13টি আসনের মধ্যে 2টি আসন বাদে বাকি সব হাতছাড়া হওয়ার ফলে আবার কিন্তু আরএসএস উঠে দাঁড়িয়েছে। কাজেই শুভেন্দুজি খুব সুবিধা করতে পারেননি, সুতরাং তিনি আরএসএস এর কাছে প্রচণ্ড হিন্দুবাদী এই মুখ, তিনি এটা প্রমাণ করার জন্য হয়তো বললেন যে সবকা সাথ সবকা বিকাশের দরকার নেই, হাঁটাও এবং সংখ্যালঘু সেলটাকে তুলে দাও, যাতে করে আরএসএস খুশ হয়। আরএসএস কিন্তু খুশি হয়নি, একেবারেই এক ফোঁটাও খুশি হয়নি। পয়েন্ট নাম্বার 3, যে তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, পাগলা হয়ে গেছেন, এবং খেপে গিয়ে তিনি উল্টো পাল্টা বক্তব্য রেখেছেন, যে বক্তব্যের কোনো মানে হয় না, কোনো জায়গা নেই, এটা তার সুস্থতার লক্ষণ না। এর বাইরে শুভেন্দুর এই সংখ্যালঘু হাঁটাও বা সবকা সাথ সবকা বিকাশ হাঁটাও বলার কোনো জায়গা আমি কিন্তু পাচ্ছি না। তাহলে এরপরে কি দাঁড়াচ্ছে? এরপরে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, সুকান্তবাবুও বলেছেন যে এটা ওনার নিজস্ব বক্তব্য। এখানে সুকান্তবাবুকে আমার প্রশ্ন, যে মঞ্চে দাঁড়িয়ে কিছু কথা বলা আর মানে মঞ্চে, ভোটের মঞ্চে কিছু কথা বলা, যেটা নরেন্দ্র মোদী একেবারে বিষ ছেড়ে দিয়েছে মুসলিমদের বিরুদ্ধে, কারণ ভোট তাকে জিততে হবে বলে মুসলিমদেরকে গালাগাল দিয়ে যাতে হিন্দু ভোটটা পায়, কিন্তু সেটাতে তিনি ফ্লপ করেছেন। নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু দুজনকেই জানা দরকার যে এই খেলা আর চলবে না, কারণ যে 4টি ধর্মীয় জায়গায় একেবারে কাশী বিশ্বনাথটা কোনো রকমে বেঁচে গেছেন নরেন্দ্র মোদী, কিন্তু তার প্রায় 5 লাখের মতন ভোট কমে গেছে। তাছাড়া যে ধর্মীয় স্থান অযোধ্যা থেকে শুরু করে এই সম্প্রতি যে উপনির্বাচন হলো, সব কটা ধর্মীয় জায়গায়, হিন্দু ধর্মীয় জায়গায় কিন্তু বিজেপি পতন হয়েছে, এমনকি দক্ষিণ ভারতেও। সুতরাং হিন্দু তাস খেলে ফায়দা নেই, এটা আরএসএসও বুঝতে পারছে, এর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, হাত তুলে দিয়েছেন অমিত শাহ, তার অবস্থা খারাপ, এই স্ট্র্যাটেজি চলবে না। তো সেই স্ট্র্যাটেজি খাটাতে গিয়ে শুভেন্দু আরো বিপদে ফেললো বিজেপিকে, এবং বিপদে ফেললো, তিনি শুধু বিপদে ফেলছেন না, এর আগে অতি হিন্দু হওয়া সম্প্রতি ওই অভিজিৎ কাজী অভিজিৎ মানে বিচার করেছেন, তিনি বলেছেন জানোয়ারের পার্টি তৃণমূল কংগ্রেস, এবং তিনি বলেছেন অভিষেক নাকি খুব শিগগিরই জেলে পড়বে ইত্যাদি ইত্যাদি। আপনারা তো লাফালাফি করছেন কেন জেলে যাওয়ার জন্য? আপনার একটা চরিত্র, আপনি জজ হয়ে বিজেপির ক্ষীর খেয়ে উল্টো পাল্টা আপনি রায় দিয়ে তারপরে বিজেপিতে ফুটে গেলেন, আপনি কি মনে করেছেন আপনি টিকে থাকবেন? আপনার বাড়ি ঘেরাও করা হবে এবার, সেখানে গিয়ে বসে থাকবে, অনশন করবে মানুষ, কারণ আপনি যে ফালতু লোক সেটা বারংবার প্রমাণিত, অতি ফালতু লোক। এখন আপনি জজ ফজ কিছু না, হ্যাঁ মৌপ্রিয়ার সঙ্গে ওইসব চোট পাটান করতে পারবেন, আমাদের সামনে আসলে তুলো ধোঁড়া করে দেবো,
নেহাত হাতে কোনো মিডিয়া নেই বলে ফালতু কথা বলবেন না, আপনি একটা মানুষই না। আর শুভেন্দুবাবুর এই ফ্রাস্ট্রেশনের দায় এবং দায়িত্ব এ কারণেই নিতে হবে যে সেটা অফিসিয়াল কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, মনোহর খট্টার ছিলেন সেখানে, ভারী চমৎকার বক্তা, খুব ভালো লাগছিল তার কথা শুনে। হ্যাঁ, সমালোচনা করেছেন তিনি তৃণমূলের। এই মনোহর খট্টার কে ছিলেন জানেন তো? মনোহর খট্টার হচ্ছে কি একেবারে মোদির খাস লোক, পাঞ্জাবি লোক। হরিয়ানাতে চিরকাল জাঠেরা মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদী ইজ নরেন্দ্র মোদী। কাজেই তিনি একজন পাঞ্জাবিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী করেছেন, তাতে যা হওয়ার তাই হয়েছে, ফ্লপ করেছে। 5-5 এবার ভোট হয়েছে, সামনে ইলেকশন হলে এই 5টাও থাকবে না, এই বিধানসভায় নির্বাচন আসছে। যাই হোক, সেটা কথা না। বাট মনোহর খট্টার উচ্চশিক্ষিত, ভদ্র, সুসভ্য বক্তব্য রেখেছে। তার সামনে শুভেন্দু অধিকারী এত বড় লম্বা চওড়া কথাটা বললেন যে সবকা সাথ সবকা বিকাশ চলবে না। নরেন্দ্র মোদী শুনছেন তো কি বলেন? অমিত শাহ কি বলেন? আরএসএস। আমি জানি আপনাদের বুকের পাটা, শুভেন্দুর আপনারা কিচ্ছু করতে পারবেন না। আর ওই শুভেন্দুর আমোচ চামচ মার্কা এই পোর্টালগুলোকেও বলছি যে আপনার কোনো মানুষের পর্যায়েই পড়েন না, কারণ প্রতিবাদের জায়গাটা কিন্তু তৈরি তো করে দিয়েছে। ভারতবর্ষটা কোনো পার্টিকুলার ধর্মের জায়গা নয়, ভারতবর্ষ সবার। এবং হিন্দু মুসলমান একসাথে থাকে এই ভারতবর্ষে। পশ্চিমবঙ্গ তো আরও ডেমোক্রেটিক। এবং আপনারা জানবেন যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী যেমন ছিলেন, তেমন মৌলানা আবুল কালাম আজাদেরও কিন্তু ভূমিকা কারুর থেকে কম নয়। নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্রন্টলাইনার ছিলেন একজন মুসলিম। এবং এই যে আজকে বারবার করে স্বামী বিবেকানন্দ রেফারেন্স দেওয়া হচ্ছে, আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি। স্বামী বিবেকানন্দর মতন ধর্মনিরপেক্ষ মানুষ কেউ ছিলেন না। তিনি ধর্ম নিয়ে কোনো কারবার করেননি। তার কাছে মানব সেবাটাই ছিল ঈশ্বর সেবা, যার জন্য তিনি কিন্তু ওই কুমারী পূজার আয়োজন করেছিলেন, যে মানুষকে পুজো করো, যেটা তিনি রামকৃষ্ণের কাছ থেকে শিখেছেন। শুনে নিন বিজেপির লোকেরা, শুনে নিন যে একবার এক মুসলিম এলো, বিবেকানন্দ বসে আছেন, গিয়ে বললেন যে স্বামীজি আমি এখানে এসছি আপনাদের সঙ্গে কাজ করব বলে আচ্ছা এসো। বলছে আমি কিন্তু মুসলমান। বলে তাতে কি হয়েছে? বলে না আপনাদের এখানে তো সব হিন্দু ব্যাপার। বলছে এরকম কোনো পার্টিকুলার ব্যাপার নেই। শুনে নিন বিজেপি, অশিক্ষিত জায়গা থেকে শিক্ষিত হওয়ার চেষ্টা করুন প্রত্যেকে। তখন বিবেকানন্দ তার একজন স্বামীজিকে একজন ডেকে, সন্ন্যাসীকে একজন ডেকে বললেন ওই পশ্চিমের গাছতলার ওই দিকে একটা জায়গা করে দাও যেখানে 5 বার নামাজ পড়বে। তাকে গ্রহণ করা হলো মুসলিম হিসাবেই, এবং সেটা রামকৃষ্ণ মিশনেই। চ্যালেঞ্জ রইল, দেখে নিতে পারেন। দুমদাম স্বামীজি, স্বামী বিবেকানন্দ, মুক্ত রেফারেন্স আপনারা দেন, আপনাদের লজ্জা উচিত। এবং পড়াশোনাটা বাড়াতে হবে। অগ্নিমিত্রা পাল, আপনি আজকে যে গানটি দিয়ে শুরু করলেন সেটা বন্দে মাতারম। বলা উচিত ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এবং প্রথম 2টি লাইনে গিয়ে সুর ফ্লপ করলেন। বন্দে মাতারম সুজলাং সুফলাং মলয়জে শীতলম শস্য শ্যামলম মাতারম, প্রথম দিকেই কিন্তু সুরটাতে ফাম্বল করেছেন, দেখে নেবেন আপনি দরকার হলে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে বন্দে মাতারমটা গান না, তিনি সংস্কৃতে লিখে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিম লিখে গিয়েছিলেন এটা। শুনে নিন, গানটির সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটাই বাংলা। এই বাংলায় বসে খোট্টা মার্কা কথাবার্তা মানুষ সহ্য করবে না, আর শুভেন্দুর অসভ্যতাটাও সহ্য করবে না। ক্ষমাইন শুভেন্দু, মার্জনা করবেন, প্রত্যেকে কমেন্ট করবেন। শেষ করছি, নমস্কার।